নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। ঠিক এই মুহূর্তে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এবং যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা আজকের দিনে খুবই জরুরি। আজকের দিনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতি কি রয়েছে সাংবাদিক জগতে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করাটা অনেক জরুরি এবং সে কারণে আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের বিশেষ অনুষ্ঠান আজকের দিনের রাজ্যের সংবাদ মাধ্যম এবং সাংবাদিকতা নিয়ে। আজকে আমাদের এই বিশেষ আলোচনায় আমাদের সঙ্গ দিতে আমাদের স্টুডিওতে ইতিমধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সাথে রাজ্যের এই সাংবাদিক জগতের সাথে বা সংবাদ মাধ্যমের সাথে বহু বছর যাবত জড়িত থাকা রাজ্যেরই একজন বিশিষ্ট সাংবাদিক আমাদের সাথে রয়েছেন কৌশিক অধিকারী স্যার। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমরা প্রবীণ থেকে বর্তমান জগতে বা বর্তমান সময়ে নবীন প্রত্যেকেরই সাংবাদিকতা দেখছি এবং সেখানে দাঁড়িয়ে বলাই যেতে পারে যে আগে যে ধরনের ছিল আজকের দিনে সেটা অনেকটাই নতুন রয়েছে। সেখানে নিত্য নতুন বহু বিষয় আমরা আসতে দেখি। তো সেখানে দাঁড়িয়ে সাংবাদিকতার ক্ষেত্রে যদি আমরা দেখি কিছু পথ সুদূর প্রসারী রয়েছে এবং কিছু কিছু পথে বহু বাধারও আমাদের সম্মুখীন হতে হয়। সেখানে দাঁড়িয়ে প্রথমত আপনার থেকে জানতে চাইবো, আজকের দিনে এই যে আপনি সাংবাদিকতার সাথে বহুদিন যাবত জড়িত রয়েছেন, সেখানে আমাদের রাজ্যে বিশেষত এই সাংবাদিকতা বা সংবাদ মাধ্যম কতটুকু তাদের পথ সুদূর প্রসারী বলে মনে করছেন ভবিষ্যতে, আপনাদেরকে জানতে চাইবো। একদম প্রথমেই পূজা তোমাকে ধন্যবাদ জানাই এবং ত্রিপুরা নিউজ 8কে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আজকে এই আলোচনা আয়োজন করবার জন্য, রাজ্যের সংবাদ মাধ্যম এবং সাংবাদিকতা যে বিষয়টিতে প্রথমেই তোমার যে প্রশ্ন যে রাজ্যের সংবাদ মাধ্যমের বর্তমান পরিস্থিতি যদি আমরা বলি, বরাবরই কিন্তু ত্রিপুরা রাজ্যের সংবাদ মাধ্যম কিংবা সাংবাদিকতার যে ইতিহাস আমাদের রয়েছে সেটা একটা গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে। আমরা আমাদের প্রবীণ যারা সাংবাদিকতা করেছেন বিগত দিনে এ রাজ্যে, তাদের বলিষ্ঠ ভূমিকা, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কিংবা সংবাদ মাধ্যমের প্রতি, সমাজের প্রতি যে দায়বদ্ধতা, এ রাজ্যে বারবার আমাদের প্রবীণরাও এখানে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। এবং বর্তমান যুগে দাঁড়িয়ে যেরকমভাবে সংবাদ মাধ্যমের কিংবা সাংবাদিকতার পট পরিবর্তন হচ্ছে, সাংবাদিকতার যে ধরন সেটাও পরিবর্তন হচ্ছে। প্রচুর নতুন যুবক যুবতীরা বর্তমানে সাংবাদিকতার সঙ্গে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যও কিন্তু যুক্ত হচ্ছে। এটা অবশ্যই বিগত দিনে ত্রিপুরা রাজ্যের যে বলিষ্ঠ ভূমিকা, সাংবাদিকদের রাজ্যের প্রবীণ প্রথিতযশা সাংবাদিক, বহু সাংবাদিক এখানে ছিলেন যারা কাজ করেছেন, এবং আজকের দিনে দাঁড়িয়ে এটা অবশ্যই একটা শুভ দিক যে প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন সংবাদ মাধ্যম গড়ে উঠছে এবং সাংবাদিকরা নতুনভাবে এই জগতের সঙ্গে যুক্ত হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা আরো একটি বিষয়ে পরিচিতি দেওয়ার চেষ্টা করব। সেখানে কৌশিক অধিকারী, যিনি আমাদের সাথে বর্তমানে উপস্থিত রয়েছেন, রাজ্যের একজন বিশিষ্ট সাংবাদিক, তিনি শুধুমাত্র রাজ্যের সাংবাদিকতা করেন তা নয়, তিনি তার পাশাপাশি একটি সংগঠনের রাজ্য সভাপতিও রয়েছেন। সেই সংগঠনটি হচ্ছে ভয়েস অফ মিডিয়া এবং সেই ভয়েস অফ মিডিয়ার রাজ্য সভাপতিও তিনি। এবং সেখানে দাঁড়িয়ে এই যে ভয়েস অফ মিডিয়া, সেই ভয়েস অফ মিডিয়ার পথ চলা কবে থেকে শুরু হয়েছে এবং আমাদের রাজ্যে তা বর্তমান দিনে কি ভূমিকা পালন করছে এবং ভয়েস অফ মিডিয়া আমাদের রাজ্যে এই সংগঠন চালনা করার বিশেষ উদ্দেশ্য কি রয়েছে? একদম ত্রিপুরা রাজ্যে পূজা আমাদের ভয়েস অফ মিডিয়া একটি জাতীয় এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, সংবাদ মাধ্যমের সাংবাদিক সংগঠন, যেটা গত 4 বছর আগে মহারাষ্ট্র থেকে তার পথ চলা শুরু হয় ভয়েস অফ মিডিয়ার। এবং আজকের দিনে দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন রাজ্যে ভয়েস অফ মিডিয়া ইতিমধ্যেই আমাদের এই সংগঠনের যে কাজ কর্মকাণ্ড তার ছাপ রেখেছে এবং একটা বলিষ্ঠ ভূমিকা বলা যেতে পারে সংবাদ কিংবা মাধ্যম কিংবা সাংবাদিকদের জন্য কাজ করার ক্ষেত্রে ইতিমধ্যেই বিভিন্ন দৃষ্টান্ত সারা দেশ জুড়ে। এবং বলে রাখা ভালো যে ইতিমধ্যেই এই ভয়েস অফ মিডিয়া পৃথিবীর 52টি দেশে কাজ করা শুরু করেছে এবং কাজ করছে। তবে আমরা ত্রিপুরা রাজ্যে প্রাথমিকভাবে গত 1 মাস ধরে কাজ করছি। গত মে মাসের 20 তারিখে এই ভয়েস অফ মিডিয়ার দিল্লিতে একটি ন্যাশনাল কনভেনশন অনুষ্ঠিত হয়। সেখানে আমাদের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা অংশ নিয়েছিল এবং ত্রিপুরা থেকে আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম। তারপর থেকেই রাজ্যের ভয়েস অফ মিডিয়া রাজ্য সভাপতি হিসাবে কাজ করা শুরু করেছি এবং বলা চলে ইতিমধ্যে আমাদের রাজ্য কমিটি ঘোষণা হয়েছে, আমাদের বিভিন্ন জেলা কমিটি ঘোষণা হয়েছে,
আমরা এর মধ্যে যে সাংবাদিকদের উপর যদি কোনো অন্যায় সংগঠিত হয়েছে আমরা ইতিমধ্যেই সেই সাংবাদিকদের পাশে থাকার চেষ্টা করেছি এবং আগামী দিনে আমাদের নানান কর্মসূচি রয়েছে, আমাদের রাজ্য কনভেনশনের পরিকল্পনা রয়েছে এবং সংবাদ মাধ্যম কিংবা সাংবাদিকদের যারা সাংবাদিকতা করছেন এ রাজ্যে একেবারে গ্রামীণ স্তর পর্যন্ত সবাইকে সঙ্গে নিয়ে এবং তাদের স্বার্থ সুরক্ষিত যে বিষয়গুলো থাকছে, সংবাদ মাধ্যমের নিরাপত্তা, সাংবাদিকদের নিরাপত্তা, সাংবাদিকদের পরিবারের অর্থনৈতিক যে নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, এই বিষয়গুলোর উপর ভয়েস অফ মিডিয়া কাজ করবে এবং ইতিমধ্যেই আমাদের এই সংগঠনের একটা ভালো সাড়া আমরা পরিলক্ষিত করছি। ইতিমধ্যেই অনেকেই বিভিন্ন জেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, প্রবীণ সাংবাদিকরাও যেরকম আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, এ রাজ্যের যারা নবীন সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছে তারাও কিন্তু ভয়েস অফ মিডিয়াতে ইতিমধ্যেই যুক্ত হচ্ছে বা হয়েছেন। তো আগামী দিনে আমাদের নানা কর্মসূচি থাকবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের জন্য কাজ করা, এই বিষয়গুলোর উপর ভয়েস অফ মিডিয়া কাজ করবে। পাশাপাশি ইতিমধ্যেই আমরা যখন ত্রিপুরাতে কাজ করা শুরু করি, আমরা যেরকম বৃক্ষরোপণ কর্মসূচি আমরা ধর্মনগরের বিধায়ক যিনি অধ্যক্ষ রয়েছেন বিশ্ববন্ধু সেনের হাত ধরে আমাদের জেলা কমিটি যেদিন ঘোষিত হয় সেখানে আমরা বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সেই জেলা কমিটি ঘোষণা করি। আমরা যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে তাদেরকে সম্মাননা প্রদান কিংবা সাংস্কৃতিক ক্ষেত্রেও আমাদের ভয়েস অফ মিডিয়া কাজ করবে আগামী দিনে। সমাজের জন্য যে ইতিবাচক পদক্ষেপ নেওয়া, সেক্ষেত্রেও শুধু সংবাদ মাধ্যম সাংবাদিকদের জন্য নয়, সমাজের অন্যান্য ক্ষেত্রেও ভয়েস অফ মিডিয়া কাজ করে, সারা দেশ জুড়ে কাজ করে। এইভাবেই আমাদের কেন্দ্রীয় কমিটির যে নির্দেশনা রয়েছে, আমাদের সংগঠনের যে নীতি আদর্শ রয়েছে, সেগুলোকে ত্রিপুরা রাজ্যে ইমপ্লিমেন্ট করা কিভাবে করা যেতে পারে সেই বিষয়ের উপর দাঁড়িয়ে আমরা কাজ করব। একেবারেই যে বিষয়টি আরো একটি তুলে ধরার চেষ্টা করবো আমরা, সেটি হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম এবং সেখানে দাঁড়িয়ে ভয়েস অফ মিডিয়া আগামী দিনে সাংবাদিকতার পথকে আরো সুদূর প্রসারী করতে বা আরো ভালো এবং উন্নত মানের পর্যায়ে নিয়ে যেতে কাজ করবে, যতটুকু আমরা বুঝতে পারলাম। সেখানে দাঁড়িয়ে আমরা জানতে চাইবো, এই রাজ্যের যিনি অভিভাবক রয়েছেন অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা প্রতিনিয়তই দেখতে পাই, তিনি রাজ্যের বরিষ্ঠ থেকে শুরু করে প্রবীণ নাগরিক যারা রয়েছে, তার পাশাপাশি প্রবীণ যারা সাংবাদিকরা রয়েছে, প্রবীণ থেকে নবীন, তাদের সাথে তিনি দেখা করেন, কথোপকথন করেন, কি কি জরুরি রয়েছে আরো সংবাদ জগতের জন্য সেগুলো জানার চেষ্টা করে। আপনাদের এই সংগঠন রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের অন্যান্য যারা মন্ত্রীবর্গরা রয়েছে তাদের সাথে কি কোনো কথাবার্তা বলেছেন? তাদের সাথে তারা এই বিষয়ে কতটুকু ইন্টারেস্টেড বা সেই বিষয়টা কি কিছু কথোপকথন হয়েছে কিনা? আমাদের ভয়েস অফ মিডিয়ার পূজা যেটা বলি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যেটা বললাম, শহর রাজধানী আগরতলা থেকে শুরু করে সুদূর ধর্মনগর থেকে সাবরুম, প্রতিটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় যারা সাংবাদিকতা করছে তাদের আমাদের দেশ জুড়ে যে বিভিন্ন এজেন্ডা রয়েছে, বিভিন্ন সমস্যা রয়েছে সাংবাদিকদের, বিভিন্ন সাংবাদিকদের স্বার্থ সুরক্ষার ক্ষেত্রে কিছু এজেন্ডা তৈরি করা হয়েছে কি বিষয়ের উপর এই সংগঠন কাজ করবে। তো রাজ্য ভিত্তিকও কিছু কিছু সমস্যা আলাদা আলাদা থাকে। তো ত্রিপুরা রাজ্যে আমরা গত 1 মাস ধরে কাজ করা শুরু করেছি অফিসিয়ালি। ইতিমধ্যেই আমাদের সঙ্গে ব্যক্তিগতভাবে এই রাজ্যের যারা মন্ত্রিত্বে রয়েছেন, বিধায়করা রয়েছেন, বিরোধী দলে রয়েছেন, প্রত্যেকের সঙ্গে আমাদের ব্যক্তিগতভাবে আলাপ আলোচনা হয়েছে বা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে আমরা খুব শীঘ্রই রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে বা বিরোধী শিবিরের যারা নেতৃত্ব দিচ্ছেন প্রতিটা রাজনৈতিক দলের পদাধিকারীদের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক সাক্ষাৎ করার আমরা চেষ্টা করব। আমরা ত্রিপুরা রাজ্যের সাংবাদিকদের যে না পাওয়াগুলো রয়েছে বা কিভাবে এই সংবাদ মাধ্যমকে আরও বেশি সেখানে নিরাপত্তা দেওয়া যায়, অর্থনৈতিক ক্ষেত্রে কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায়, কিংবা সাংবাদিকদের যে সমস্যাগুলো রয়েছে যে সেগুলোকে নিয়ে কিভাবে আলোচনা করে সেই সঠিক সমাধানের পথে আমরা ত্রিপুরা রাজ্যের গোটা সংবাদ মাধ্যম যেটা রয়েছে, সাংবাদিকরা রয়েছে, সেই বিষয়গুলোকে আমরা তুলে ধরবার চেষ্টা করব। আমি যেটা বললাম যে খুব শীঘ্রই আমরা রাজ্য কনভেনশনের আয়োজন করব রাজ্যে। স্বাভাবিকভাবেই একের পর এক আমাদের কর্মসূচি থাকবে। আমাদের কি বক্তব্য রয়েছে, ভয়েস অফ মিডিয়া সারা ভারতবর্ষে কি কাজ করছে সেটা যেরকম আমরা এ রাজ্যেও তুলে ধরবার চেষ্টা করব, এ রাজ্যের জনপ্রতিনিধিদের কাছে তুলে ধরবার চেষ্টা করব। ত্রিপুরা রাজ্যেরও কি কি সমস্যা রয়েছে, কি কি সমস্যার উপর দাঁড়িয়ে আমরা আলোচনা করতে পারি। কারণ আমরা স্বাভাবিকভাবেই যেহেতু সংবাদ মাধ্যমের একটি সংগঠন, আমাদের মূল শর্ত হলো পূজা যে সাংবাদিকদের নিরাপত্তাকে সুনিশ্চিত করা।
যারা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, যারা সাংবাদিকতা করে, সেখানে নিজের জীবনকে ঝুঁকি নিয়ে যে কোনো পরিস্থিতিতে আমরা যখন কাজ করি, বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের উপর হুমকি ধমকি কিংবা আক্রমণ, এরা যে খুন হওয়ার ঘটনা, প্রয়াত হয়েছেন দুজন সাংবাদিক, এই ঘটনাগুলোও তো ত্রিপুরা রাজ্যের মানুষ দেখেছে। তো এই সাংবাদিকদের উপর যে আক্রমণ বা কিংবা যদি এই ধরনের কোনো ঘটনা আগামী দিনে না হয়, কিংবা এই ধরনের ঘটনা সংঘটিত হলে যাতে আমরা দেখেছি বেশ কিছু ক্ষেত্রে এ রাজ্যের সরকারও কিন্তু কঠোর ভূমিকা গ্রহণ করেছে। বিভিন্ন সময় আমরা পুলিশের সঙ্গেও সাক্ষাৎ করি, কিংবা আমরা আমাদের যেখানে যেখানে কথা বলবার দরকার আমরা কথা বলি। আমাদের মূল শর্ত হচ্ছে এ রাজ্যের সাংবাদিকদের নিরাপত্তা আরও বেশি সুনিশ্চিত করতে হবে। সাংবাদিকরা যাতে তাদের যে অধিকারগুলো রয়েছে, অর্থনৈতিক অধিকার বলো বা সামাজিক ক্ষেত্রে তাদের পরিবারের, তাদের সন্তানদের যে অধিকারগুলো, তাদের জীবনকে সুনিশ্চিত করা। মূল কথা হচ্ছে যে আমাদের যে পেশা, মূলত সেটা একটা ঝুঁকিপূর্ণ পেশা। সেই জায়গায় দাঁড়িয়ে এই পেশাতে সংবাদ মাধ্যম, সাংবাদিক শুধুমাত্র বাইরে গিয়ে যারা কাজ করছে, ফিল্ডে কাজ করছে, তারাই তো শুধু সাংবাদিক না। আমরা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত যারা রয়েছে, যারা ভেতরে স্ক্রিপ্ট লিখছে, যারা অ্যাঙ্কারিং করছে, যারা পিসিআর চালাচ্ছে, প্রত্যেকেই আমাদের সহকর্মী, সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, সেরকমভাবে ক্যামেরা পার্সন থেকে শুরু করে প্রত্যেকে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকের অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, তাদের পরিবারের নিরাপত্তা, তাদের আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মের, কারণ প্রত্যেকের পরিবার রয়েছে, সেই পরিবারগুলোকে নিরাপত্তা দেওয়া অর্থনৈতিকভাবেও, সেইগুলোকে আরও বেশি করে কিভাবে সেই দিকগুলো নিয়ে কাজ করা যায় সেটা আমাদের বিষয় থাকবে, এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করব। যেখানে যেখানে আমাদের যাওয়া দরকার, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন জনপ্রতিনিধি যারা রয়েছেন, আমরা সহযোগিতা চাইব এবং তাদের কাছে এই বিষয়গুলোকে উত্থাপিত করব। সময়ে সময়ে সেই বিষয় হয়তো পরিবর্তন হবে। আমরা মূল কিছু বিষয়কে সামনে রেখে যেরকম কাজ করব, পরিস্থিতি অনুসারে সেই সিদ্ধান্ত আমরা পরিবর্তন করে সরকার কিংবা প্রশাসনের কাছে তুলে ধরব। যে নিরাপত্তার বিষয়টি আপনি বলছিলেন যে ঝুঁকিপূর্ণ রয়েছে প্রফেশনটি, সেটা অবশ্যই সত্যি, এবং সেখানে রোদ বৃষ্টি সমস্ত কিছু উপেক্ষা করে কিন্তু সাংবাদিকরা সত্য উদ্ঘাটনের জন্য সেই গ্রাউন্ড জিরোতে গিয়ে পৌঁছায় এবং সেই সত্য খবরটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে, শুধুমাত্র রাজ্যের জনগণের স্বার্থে। কেননা সংবাদ মাধ্যম বা সাংবাদিকতা এমন একটি ওপেন প্ল্যাটফর্ম সেখানে ধরা হয়, যেখানে নাকি রাজ্যের জনগণেরা তাদের যতটুকু আর্জি রয়েছে, তাদের যে মনের মন্তব্য রয়েছে বা তাদের যে বক্তব্য রয়েছে, সেটা তারা খোলাসাভাবে তুলে ধরতে পারে। সেখানে দাঁড়িয়ে ঝুঁকিপূর্ণ অবশ্যই যে বিষয়গুলি আপনারা বলছেন, তো সেখানে আমরা আপনার থেকে জানতে চাইবো যে রাজ্যে আজকের দিনে দাঁড়িয়ে এমন বহু ঘটনার কথা আপনি উল্লেখ করেছেন অলরেডি, সেখানে কি কি হয়েছিল, সাংবাদিকদের অনেকে এমন প্রাণ হারিয়েছেন, সাংবাদিকরা এমনও রয়েছে রাজ্যে, এবং কিছুদিন পূর্বে আমতলীতেও একটি ঘটনা ঘটেছিল, সেখানেও একজন সাংবাদিক নিগৃহীত হয়েছিলেন। সেই বিষয়গুলো যদি আমরা দেখি, আপনার থেকে জানতে চাইবো আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যে সাংবাদিকরা কতটুকু নিরাপদ, কতটুকু সুরক্ষিত আপনার মনে হয়? আমি একটা কথাই বলবো যে আমরা যখন এই টকশো করছি, সেখানে গতকালকেই খুব দুঃখজনক ঘটনা বিভিন্ন সময়ে আমরা দেখি যে চুনোপুটি কিছু মাফিয়া গুন্ডা, যারা মনে করে যে সাংবাদিকদের উপর আক্রমণ করার আগে তারা দুবার ভাবে না। গতকাল গুমতি জেলার উদয়পুরে একটি ঘটনা আমরা দেখেছি, সেখানেও একটি নিউজ কভার করতে গিয়ে আক্রান্ত হয়েছে সাংবাদিক, প্রকাশ্যে তার মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে এবং তার উপর আক্রমণ চালানোর চেষ্টা হয়েছে। তার আগে উত্তর ত্রিপুরা জেলাতে আদালত চত্বরে আসামিকে যখন আদালত চত্বরে নিয়ে যাওয়া হচ্ছিল, সেখানে ওনার উপর আক্রমণ হয়েছে। মানে যেরকমভাবে প্রতিনিয়ত বিভিন্ন সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু মাফিয়া, কিছু গুন্ডা নিজেকে খুব বেশি যারা ভাবে যে সংবাদ মাধ্যমের উপর অত্যাচার করা কিংবা সাংবাদিকের উপর আক্রমণ করা, সেই বিষয়গুলো করার আগে যাতে দুবার ভাবে, যারা সমাজদ্রোহীরা রয়েছে, যারাই সাংবাদিক কিংবা সংবাদ মাধ্যমের উপর আক্রমণ চালায়, তাদের এই কড়া বার্তা প্রশাসনের তরফ থেকে বারবার বলা হয়ে থাকে, মুখ্যমন্ত্রী নিজে বলে থাকেন, বিভিন্ন মন্ত্রীরা বলে থাকেন যে তারা টলারেট করছেন না এই বিষয়গুলোকে, পুলিশ সক্রিয় রয়েছে। কিন্তু সমাজের মধ্যে কারোর এই ধরনের যে সাহস, এই যে দুঃসাহস, কারণ এই সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করে, সাংবাদিকদের আক্রমণ করে ইতিহাস সাক্ষী রয়েছে পূজা, যে যারা এই ধরনের আক্রমণ সংগঠিত করেছে তাদের ভবিষ্যৎ কখনোই ভালো হয়নি। কারণ সাংবাদিকরা যেরকম
ভালোবেসেই এই পেশাটাকে গ্রহণ করেছে। অবশ্যই আমাদের বিরুদ্ধেও তো কিছু কিছু অভিযোগ থাকে, যেটা সত্যটাকে সত্য বলে স্বীকার করতে হবে, যেটা তার উপর ভয়েস অফ মিডিয়া দেশ জুড়ে যেখানে যেখানে কাজ করছে আমাদের সেই মোটো বা এজেন্ডার মধ্যে রয়েছে যাতে করে ফেক সাংবাদিকতা না ছড়ায়, যাতে করে মিথ্যা সংবাদ না ছড়ায়। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে সাংবাদিকের কাজই হচ্ছে প্রশ্ন করা। আমি যদি আজকে প্রশ্ন করি এবং তারপরে বাড়ি যাওয়ার সময় আমার উপর আক্রমণ আসে, বা আমি কোনো নিউজ কভার করতে গেলাম, আমি প্রশ্ন করলাম, সেই প্রশ্ন আপনার পছন্দ নাই হতে পারে। তার ফলে আপনার যদি সাংবাদিকের প্রশ্ন হজম করার ক্ষমতা না থাকে, সেখানে দেখা যাচ্ছে যে শারীরিকভাবে মানসিকভাবে তার উপর আক্রমণ চালানো হচ্ছে, কখনো কখনো মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়গুলোতে আমাদের একটাই বার্তা থাকবে যে আমরা যারা সংবাদ মাধ্যমে যুক্ত রয়েছি আমাদের একতা দরকার, এবং আমরা ঐক্যবদ্ধভাবে এই সমাজের যারা একাংশ, এটা একটা খুব ক্ষুদ্র অংশ যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে শ্রদ্ধা করে না, যারা সাংবাদিকের উপর আক্রমণ করে, যারা সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মিথ্যা মামলা করে, যারা সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে, এই অংশটা ছোট, কিন্তু যারাই রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের একত্রিত হয়ে আওয়াজ তোলা এবং তাদেরকে সেই বার্তা দেওয়া যে যে কোনো সময় সংবাদ মাধ্যম কিংবা সাংবাদিকদের উপর আক্রমণ করার আগে দুবার ভাবা উচিত। কারণ সাংবাদিকরা কথা বলবে, সাংবাদিকরা নিজেদের কলম চালাবে, এটাই আমাদের কাজ। সেখানে সত্যকে সত্য তুলে ধরার ক্ষেত্রে যদি আমাদের কাজ বাধাপ্রাপ্ত না হয়, যাতে করে সেই পরিস্থিতি আরও মজবুত হয় ত্রিপুরা রাজ্যে, এবং যদি এই ঘটনা ঘটে থাকে আগামী দিনে ভয়েস অফ মিডিয়া আমরা সেখানে কিন্তু যারাই এই ধরনের ঘটনা করবে আমরা তাদের বিরুদ্ধে সেখানে আওয়াজ তুলব এবং আমরা সংঘবদ্ধভাবে তাদের বিরুদ্ধে সেখানে পদক্ষেপ নেব। কারণ সংবাদ মাধ্যম কিংবা সাংবাদিকদের উপর অত্যাচার করে যারাই করবে তাদেরকে রেওয়াত করা হবে না। একটা বিষয়ে কিছুক্ষণ আগে আপনি ব্যাখ্যা করেছিলেন, সেটি হচ্ছে যে সাংবাদিকদের কিছু না পাওয়া রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে তারা বঞ্চিত রয়েছেন, সেই বিষয়গুলি যদি ব্যাখ্যা করেন। একদম আমরা 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 যারা সাংবাদিকতা করছি সারা দেশ জুড়েই, সারা পৃথিবী জুড়ে সাংবাদিকতা করার পাশাপাশি আমাদের তো কিছু দাবি বা আমাদের যে অধিকারগুলো রয়েছে সেগুলো সেখানে এই আমরা যারা বিভিন্ন দপ্তরে, পত্রিকা দপ্তরে কিংবা ইলেকট্রনিক মিডিয়াতে বা বিভিন্ন ক্ষেত্রে কাজ করছি, আমরা আমাদের যে ন্যায্য বেতনক্রম অনুসারে আমরা বেতন পাচ্ছি কিনা, আমরা আমাদের যা যা প্রাপ্যগুলো রয়েছে আমরা সেগুলো পাচ্ছি কিনা, কোথায় আমরা বঞ্চনার শিকার হচ্ছি, সরকারিভাবে আমাদের যে সুযোগ সুবিধাগুলো পাওয়া উচিত আমরা কতটা পাচ্ছি, যারা সংবাদ মাধ্যম চালাচ্ছে বিজ্ঞাপন পাওয়ার ক্ষেত্রে সেখানে কতটা স্বচ্ছতা রয়েছে, নাকি একাংশের সেখানে একাংশই সেই সুবিধা ভোগ করছে, এই বিষয়গুলো আমাদের বেশ সেখানে বিভিন্ন সময় বিভিন্ন না পাওয়া থাকে, না পাওয়া রয়েছে। আমরা ভয়েস অফ মিডিয়া আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে সেই বিষয়গুলোর উপর কাজ করার চেষ্টা করব এবং আমাদের আবেদন থাকবে প্রত্যেক সাংবাদিকের যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো যাতে সমবন্টন হয়, প্রত্যেক সংবাদ মাধ্যমের মধ্যে যাতে সমবন্টন হয়, সেই বিষয়ের উপর সেখানে করা নজরদারি দরকার। সেই বিষয়গুলোকে যত বেশি আমরা কোনো সরকার কিংবা প্রশাসন কিংবা সমাজ ব্যবস্থা যত বেশি সংবাদ মাধ্যম বা সাংবাদিকদের এই বিষয়গুলোকে সুনিশ্চিত করতে পারবে আমরা বিশ্বাস করি, এবং সেটাই মূলত সেটাই বাস্তব সত্য যে সেই দেশ কিংবা সেই রাজ্যের গণতন্ত্র তত বেশি শক্তিশালী হবে। কারণ আমরা যেরকম সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলোকে তুলে ধরি, আমরা যদি সরকারের কোনো ধরনের সেখানে ভুল সেখানে আমরা দেখে থাকি সেটাও আমরা কথা বলি, সেই জায়গায় সেরকমভাবে সমাজের যদি কোনো অপকর্ম ঘটে থাকে, সমাজের সাধারণ মানুষের উপর যদি কোনো নির্যাতন হয়, প্রত্যেকটা ক্ষেত্রে সংবাদ মাধ্যম কিংবা সাংবাদিকরা ভূমিকা গ্রহণ করে। সেক্ষেত্রে সাংবাদিকদের যে অধিকারগুলোকে সুনিশ্চিত যে দেশ কিংবা যে রাজ্য করতে পারবে, সে দেশ কিংবা সেই রাজ্য ততটা শক্তিশালী হবে, এবং সেটাই কিন্তু বাস্তব সত্য। একেবারে পরবর্তী যে প্রশ্নের দিকে আমরা নজর রাখবো কৌশিকবাবু, আমরা জানতে চাইবো যে বর্তমানে যদি আমরা দেখি যে নিউ জেনারেশন রয়েছে, বহু এমন শিক্ষিত যুবক যুবতীরা রয়েছে যারা এই সংবাদ মাধ্যম বা এই জগতের সাথে জড়িত হওয়ার জন্য তাদের একটা ঝুঁকি আমরা দেখতে পাই, তাদের মধ্যে একটা ঝুঁক রয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে এই যুব সম্প্রদায়কে বা এই ভবিষ্যৎ প্রজন্মকে এই প্রফেশনের দিকে আকৃষ্ট করার জন্য আরো কি কি হওয়া প্রয়োজন, বা যারা আকৃষ্ট হচ্ছে তাদের জন্য আপনার তরফ থেকে কি সাজেশন থাকবে, কেননা আপনি বহুদিন যাবত এই জগতের সাথে জড়িত রয়েছেন? একদম পূজা, আমি আমার যেটা প্রথমেই বললাম যে প্রতিনিয়ত কিন্তু রাজ্যের শিক্ষিত যুবক যুবতীরা
সাংবাদিকতা পেশাটাকে গ্রহণ করছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা অন্যান্য পেশাকে না বেছে নিয়ে যেরকম তুমি আজকে তুমি নিজে সঞ্চালনার সঙ্গে দীর্ঘ বছর ধরে যুক্ত রয়েছো, অন্য পেশায় যাওয়াই যেত, বা আমরা যারাই কাজ করছি আমরা অন্য পেশায় যেতে পারতাম, কিন্তু একমাত্র এই পেশাটাকে আমরা ভেবেছি যে এই পেশাটাকে আমরা ভালোবাসি এবং সমাজের কাজ করার, সমাজের জন্য কাজ করার তো বিভিন্ন মাধ্যম থাকে। যেরকম যিনি চিকিৎসক তিনিও সমাজের জন্য কাজ করছেন, যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন তারাও, তাদের মোটো বা আমাদের উদ্দেশ্য কিন্তু সমাজের জন্য কাজ করা। সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিদিন রাজ্যেও কিন্তু যুবক যুবতীদের নতুন প্রজন্মের সেখানে অংশগ্রহণ বাড়ছে, এটা শুভ দিক। এবং যেহেতু আজকের দিনে ডিজিটাল মিডিয়ার যুগ, ডিজিটাল যুগে দাঁড়িয়ে আমরা রয়েছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রতিটা রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলের নেতৃত্ব থেকে শুরু করে প্রতিটা রাজনৈতিক দল, বিভিন্ন সেখানে বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যক্তিগতভাবে আজকের দিনে দাঁড়িয়ে সামাজিক মাধ্যমকে, এই ডিজিটাল মাধ্যমকে অস্বীকার করার সেখানে উপায় নেই। সেইভাবেও কিন্তু সেখানে যুবক যুবতীদের, নতুন প্রজন্মের যেরকম অংশগ্রহণ বাড়ছে, সঙ্গে যুক্ত করি যে ডিজিটাল মিডিয়ারও সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। একেবারে সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে অন্যায়গুলো, সত্যগুলো, অসত্যগুলো খুব সহসা আজকের দিনে মানুষের সামনে উঠে আসছে। যেটা 20 বছর 25 বছর আগে যদি কোনো অন্যায় সংগঠিত হতো গন্ডাছড়ায়, সেই খবর বেরিয়ে আসতে হয়তো 2 দিন 3 দিন সময় লাগতো, বা পরের দিন হয়তো খবরটা বিভিন্ন পত্রিকায় বের হতো। আস্তে আস্তে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেরও সংবাদ মাধ্যমের পট পরিবর্তন হয়েছে, সিস্টেমের পরিবর্তন হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি বা আমাদের সংগঠন মনে করে যে যেরকমভাবে দৈনিক সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া, পাশাপাশি ডিজিটাল মিডিয়ার গুরুত্বকে আজকের দিনে অস্বীকার করা যায় না। সুখের বিষয় হলো যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা আজকের এই শোয়ের মাধ্যমে আমি তুলে ধরতে চাই, ইতিমধ্যেই কিন্তু মহারাষ্ট্র সরকার, মহারাষ্ট্রের বিজেপি সরকার, ভয়েস অফ মিডিয়ার একটা ডিমান্ড ছিল মহারাষ্ট্রে যে ডিজিটাল মিডিয়াকে সরকারি মান্যতা দেওয়া হোক। এটা গত মাসে মহারাষ্ট্রের বিজেপি সরকার ডিজিটাল মিডিয়াকে মান্যতা দিয়েছে। আমাদের সেই দাবিও আগামী দিনে ত্রিপুরা রাজ্যে থাকবে, যারা ডিজিটাল মিডিয়ায় সরকারের একটা নিয়ম নীতি বেঁধে দেওয়া হোক, কিংবা সরকার সেই ধরনের একটা নিয়ম নীতি প্রকাশ করুক, যে সোশ্যাল ডিজিটাল মিডিয়াতে যে ইউটিউব চ্যানেলগুলো, ফেসবুক চ্যানেল বা ডিজিটাল মিডিয়ার চ্যানেলগুলো চালাচ্ছে, তারা যদি সেই নিয়মকানুন মেনে নিজেদের চ্যানেলগুলো চালাতে পারে, সেই তাদের সরকারি যে শর্তগুলো থাকবে সেগুলো পূরণ করতে পারবে, তাহলে অবশ্যই ডিজিটাল মিডিয়াকে আজকের দিনে মান্যতা দেওয়া অত্যন্ত জরুরি। কারণ ডিজিটাল মিডিয়া একটা বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করছে। ইতিমধ্যেই কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে টিভি চ্যানেল কিংবা পত্রিকা, দৈনিক সংবাদপত্রের সঙ্গে সঙ্গে ডিজিটাল মিডিয়ার একাংশ ডিজিটাল মিডিয়াও কিন্তু সংবাদ মাধ্যমের একটা দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করছে, সত্যকে সত্য বলার চেষ্টা করছে, এবং স্বাভাবিকভাবেই তাদের সঙ্গেও দর্শকের একটা বিরাট দর্শক সংখ্যা, যেটা আমরা ওপেন দেখতে পাই। তুমি যদি ইউটিউব চ্যানেলে প্রতিটা নিউজ প্রতিদিন কতজন দেখছে, ভিউজ কত, সেটা প্রকাশ্যে আসছে। ফেসবুক চ্যানেলে সে প্রতিটা নিউজ কতজন দেখছে প্রকাশ্যে আসছে, সেখানে ওপেন রয়েছে সারা পৃথিবীর কাছে। সে জায়গায় যে সংবাদ মাধ্যমগুলো ডিজিটাল মিডিয়ায় নিয়ম নীতি মেনে সঠিক সংবাদ পরিবেশন করছে, তাদেরকে সরকারি মান্যতা দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি, এবং সেটা ভয়েস অফ মিডিয়ার একটা ডিমান্ড সারা দেশ জুড়ে রয়েছে। সেই ন্যাশনাল কনভেনশনও আমাদের সেই যে 15টি সেখানে দাবি কিংবা যে বিষয়গুলোর উপর সংগঠন কাজ করবে সারা দেশ জুড়ে, সেই 15টা ডিমান্ডের মধ্যে কিন্তু সেই ডিজিটাল মিডিয়াকে মান্যতা দেওয়ার বিষয়টাও রয়েছে। আমরা ত্রিপুরা রাজ্যে সে নিয়ে আগামী দিনে কাজ করব। আমরা আমাদের সংগঠনে বিভিন্ন সংবাদপত্র, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, টিভি চ্যানেল থেকে শুরু করে আমাদের সঙ্গে কিন্তু ডিজিটাল মিডিয়া যারা চালাচ্ছেন, ডিজিটাল মিডিয়ার সাংবাদিকতার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তারাও যুক্ত হচ্ছে। আমরা সবাইকে একত্রিত করে সাংবাদিকতার ইতিবাচক যে দিকগুলো রয়েছে সেই বিষয়গুলোর উপর কাজ করব। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, যেটা আমি আগে বলছিলাম, যে ফেক সাংবাদিকতার বিরুদ্ধে আমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে। আমরা যারা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত রয়েছি, মিথ্যা খবর যাতে পরিবেশিত না হয়, কারণ একটা মিথ্যা খবর সমাজের উপর একটা নেগেটিভ প্রভাব ফেলার জন্য অত্যন্ত দায়ী থাকে। এবং সেই জায়গায় আগামী দিনে আমাদের সংবাদ মাধ্যমের সঙ্গে আমরা যারা যুক্ত রয়েছে, আমাদের আরও বেশি প্রশিক্ষণের ব্যবস্থা কিভাবে করা যায়, সেই বিষয়গুলো সরকারি যেরকম বিভিন্ন পদক্ষেপ থাকে, আমাদের সংগঠনের তরফ থেকেও সেই ধরনের কর্মসূচি আগামী দিনে থাকবে।
আমরা যে বিষয়গুলো আজকের দিনে তুলে ধরতে চাই, পূর্বেও আমরা এই বিষয়টা আলোচনা করেছিলাম যে আজকের দিনে সংবাদ মাধ্যম বা এই যে সাংবাদিকতা অনেকটাই ডিজিটালাইজেশন হয়ে গেছে বা অনেক নিত্য নতুন জিনিসপত্র চলে এসেছে, যাতে করে আমরা হাতে মুঠো ফোনে একেবারে সরাসরি অনেক সংবাদ দেখতে পাই। আমাদের বর্তমান যে এই একান্ত সাক্ষাৎকার রয়েছে তাও একেবারে সরাসরি সম্প্রচারে সবার কাছে পৌঁছে যাবে। তো সেখানে দাঁড়িয়ে আরো এই সাংবাদিক জগৎকে বা বলাই যেতে পারে সংবাদ মাধ্যমকে আরো উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে আরো কি কি হওয়া প্রয়োজন বলে আপনার মনে হয়? আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা বা যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে প্রথম যে শর্তটা, সংবাদ মাধ্যমের নিরাপত্তাকে আরো বেশি সুনিশ্চিত করতে হবে। একটি ঘটনাও আমরা আলোচনা করছি, গতকাল গোমতী জেলায় এই আরেকটি ঘটনা সংঘটিত হলো। একটি ঘটনাও যাতে ত্রিপুরা রাজ্যে সংঘটিত না হয় এবং এই ধরনের ঘটনাগুলি যখনই সংঘটিত হবে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, সেখানে পুলিশি যদি কোনো গাফিলতি থাকে সেই গাফিলতিগুলো যাতে না হয়, সেখানে চার্জশিটের দুর্বলতা যাতে না হয়, সেখানে সঠিক আইনি ব্যবস্থাপনা দোষীদের বিরুদ্ধে করা হচ্ছে কিনা সেই বিষয়গুলিকে সুদৃঢ় করা, এ রাজ্যের সংবাদ মাধ্যমকে সাংবাদিককে অর্থনৈতিকভাবে আরও বেশি সুনিশ্চিত করা, তাদের জীবনকে, তাদের ভবিষ্যৎ প্রজন্মকে, তাদের পরিবারগুলোকে, এই দুইটা বিষয় এবং সামাজিকভাবে সাংবাদিকরা যাতে নিরাপদভাবে তাদের কাজ করে যেতে পারে, এই বিষয়গুলো যদি আরও বেশি সুনিশ্চিত হয় তাহলে অটোমেটিক সেখানে স্বাভাবিক প্রক্রিয়ায় কিন্তু সংবাদ মাধ্যম কিংবা সাংবাদিকরা সুরক্ষিত হবে, তাদের জীবন সুরক্ষিত হবে। আমি আবারও বলবো যে একটা বিষয় এখানে আমরা বলবো যে আমরা দেখতে পেয়েছি যে গতকালই আমাদের কাছে যে বিষয়টা আপনি তুলে ধরেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীবর্গরা এই বিষয়ে কিন্তু পদক্ষেপ গ্রহণ করেছেন। তারা রাজ্যের সাংবাদিকতার জগতের সাথে যারা যুক্ত রয়েছে তাদের একটা প্রেস জ্যাকেট দেওয়ারও চেষ্টা করা হয়েছিল ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাই। তারপরেও কিন্তু এই হামলা, হুমকির শিকার, সেটা কিন্তু বন্ধ করা সম্ভব হচ্ছে না। কোথায় কি গাফিলতি আছে বলে আপনার মনে হয়? পূজা, আমার বক্তব্য হচ্ছে যে শুধুমাত্র প্রেস জ্যাকেট, এবার কোথাও কোথাও তো যখন আমরা অনুসন্ধানমূলক সাংবাদিকতা যদি বলি, সাংবাদিকতার তো বিভিন্ন ধরনের প্রক্রিয়া রয়েছে, সাংবাদিকতার বিভিন্ন ধরনের ধরন রয়েছে। অনুসন্ধানমূলক যদি আমি কোনো সংবাদ কভার করতে যাই, নিশ্চয়ই আমি প্রেস জ্যাকেট পরে যদি আমি সাংবাদিকতা করতে যাই সেখানে আমার উপর আঘাত আরও বেশি আসবে। তো প্রেস জ্যাকেট সেটা একটা অন্য ইস্যু। প্রেস জ্যাকেট প্রদান করলেই সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত এমন কোনো কথা না। আপনি যদি বুলেট প্রুফ গাড়িও দিয়ে দেওয়া হয় আমাদেরকে, আর সেখানে যদি সমাজের একাংশের মধ্যে সেই সাহস বেড়ে যায় যে বুলেট প্রুফ গাড়িকেও উড়িয়ে দেওয়া যাবে, দিলে কিছু হবে না, সেই বার্তা অন্তত দেওয়া যাবে না। তার ব্যবস্থা কে করবে? তার ব্যবস্থা সরকার করবে, তার ব্যবস্থা প্রশাসনিক সিস্টেম করবে এবং অবশ্যই আমরা যারা সংবাদ মাধ্যমে যারা আমাদের অভিভাবকরা রয়েছে তারা করবে। আমরা সংবাদ মাধ্যমের সাংবাদিকদের যে বিভিন্ন সংগঠন ত্রিপুরা রাজ্যে রয়েছে তারা সেই ধরনের ভূমিকা গ্রহণ করেছে, বিগত দিনে এখনও করছে। তো আগামী দিনে সেই ভূমিকা আরও বেশি বলিষ্ঠ হবে বলে আমরা মনে করি এবং ভয়েস অফ মিডিয়া তাতে আগামী দিনে অংশগ্রহণ করবে। ভয়েস অফ মিডিয়া এই বিষয়গুলোকে মানে যাতে আরও বেশি সুনিশ্চিত করা যায়, সাংবাদিকদের সুরক্ষা কিভাবে করা যায় এবং কোনো ধরনের সাংবাদিকদের উপর অন্যায় ঘটলে পরে যাতে সেই অন্যায়ের দোষীদের সঠিক বিচার হয়, সেই বক্তব্যটা আমি বারবার রিপিট করছি। কারণ আমাদের না পাওয়া থাকতেই পারে, না পাওয়া রয়েছে, আগামী দিনে সেগুলো নিয়ে আমাদের আলোচনা চলবে। আমাদের যারা প্রবীণরা রয়েছে, অভিভাবকরা রয়েছে, তারাও আলোচনা করছেন বা করেছেন বিগত দিনেও, এখনও করছেন। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন জনপ্রতিনিধিদের সঙ্গে এ রাজ্যের যারা আরও অভিভাবকরা রয়েছেন আমাদের, তারাও কাজ করছেন, বিভিন্ন সংগঠন তারা চালাচ্ছেন। তো আগামী দিনে এ রাজ্যে আমরা বিশ্বাস করি যে এই বিষয়গুলো আরও বেশি যত সুনিশ্চিত হবে তত বেশি এই সংবাদ মাধ্যমের সঙ্গে আরও রাজ্যের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আরও বেশি যুক্ত হবে। আর যে কোনো সংগঠন, যে কোনো মাধ্যম প্রবীণদের বাদ দিয়ে, প্রবীণদের সঙ্গে নিয়ে নতুনরা চলবে এবং প্রবীণদের কাছ থেকে আমরা যে গৌরবমূলক এই ত্রিপুরা রাজ্যের সংবাদ মাধ্যমের ইতিহাস রয়েছে সেইগুলোকে আমরা গ্রহণ করে আগামী দিনে যাতে নতুন যারা আসবে তাদের মধ্যে তার প্রভাব রেখে, ছাপ রেখে আগামী দিনে সংবাদ মাধ্যমে ত্রিপুরা রাজ্যে আরও বলিষ্ঠ হবে বলেই আমি আশা করছি এবং আগামী দিনে আমাদের ভয়েস অফ মিডিয়া সেই দিশাতেই কাজ করবে।
একেবারে শেষ মুহূর্তে আমরা রয়েছি, আলোচনা আর দীর্ঘায়িত করব না আমরা, এবং সেখানে দাঁড়িয়ে আপনার থেকে জানতে চাইবো, রাজ্যের একজন বিশিষ্ট সাংবাদিক আপনি, সংবাদ জগতের সাথে বহুদিন যাবৎ জড়িত, আপস এন্ড ডাউনস বহু কিছু বিষয়ে আপনারা দেখতে পেয়েছেন, তো সেখানে দাঁড়িয়ে একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে ত্রিপুরাবাসীর জন্য কি বার্তা রাখবেন? একদম ত্রিপুরাবাসীর কাছে আমাদের তরফ থেকে একটাই বার্তা পূজা, যে সংবাদ মাধ্যমে এখনো আমরা বলেছিলাম আগেই যে খুব ক্ষুদ্র অংশ সত্যকে সত্য মেনে নিতে পারে না। যে সাংবাদিকরা সত্যকে তুলে ধরবার চেষ্টা করে, তাদের উপর আঘাত করার চেষ্টা, এটা একদম ক্ষুদ্র অংশ। রাজ্যের মানুষ কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলে, এবং রাজ্যের মানুষ প্রতিনিয়তই সংবাদ মাধ্যমের সঙ্গে রয়েছে, সাংবাদিকদের সঙ্গে রয়েছে, এবং আমরা আশা করব যে আগামী দিনেও কিন্তু রাজ্যবাসী এইভাবেই সংবাদ মাধ্যম কিংবা সাংবাদিকদের পাশে থাকবে, এবং যারা দুষ্কৃতী, যারা সমাজদ্রোহী, যারা সংবাদ মাধ্যমের উপর, আমি মনে করি সে যদি কোনো রাজনৈতিক দলের নেতাই হয় আর সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করে, সে যদি কোনো রাজনৈতিক কোনো প্রভাবশালী ব্যক্তি হয়, কোনো সাংবাদিকের উপর আক্রমণ করে, আমরা কিন্তু তাকে দুষ্কৃতী হিসাবেই চিহ্নিত করব, এবং তাকে আমরা দুষ্কৃতী হিসাবেই সেভাবে ধরবো, এবং এটা আইনের কাছেও সে দুষ্কৃতী। তো স্বাভাবিকভাবে তিনি বা সে যে আক্রমণ করবে, যে সাংবাদিকের উপর আক্রমণ, সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করবে, সেই দুষ্কৃতির বিরুদ্ধে রাজ্যের মানুষ একত্রিতভাবে বিগত দিনের মতোই আওয়াজ তুলবে এবং সাংবাদিকদের পাশে থাকবে বলে আমরা বিশ্বাস করি। একেবারে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে জড়িত হওয়ার জন্য, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা আজকে রাজ্যের সংবাদ মাধ্যম এবং সাংবাদিকতা নিয়ে বিশেষ কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করেছি, যে বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন, বা রাজ্যের সংবাদ মাধ্যম কিভাবে চলছে, কোন কোন ক্ষেত্রে তারা বঞ্চিত এবং কোথায় কোথায় লাঞ্ছনা এবং বঞ্চনার শিকার রয়েছে, সেই সমস্ত বিষয়ে একটা দৃষ্টান্ত আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি আমাদের এই বিশেষ আলোচনার মাধ্যমে। এই মুহূর্তে আমাদের এই একান্ত সাক্ষাৎকারের সরাসরি সম্প্রচার আমরা এখানেই শেষ করব। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। ওপেনিং পয়েন্ট Aku bicara soal Bisa বইয়া লাগান না, এক লগে গাছে ঘুরে ঘুরে সব দাঁড়ানি আছে, সব এক লগে লাগাইব। এটা পুরা হোয়াইট করলো আছে, সবই পুরা মাইক। भारत माता की जय। भारत
ভাইয়া তুমি চালু লোক দিল না সভাপতি রাজীব ভট্টাচার্য জিন্দাবাদ সভাপতি রাজীব ভট্টাচার্য ওয়েলকাম সভাপতি রাজীব ভট্টাচার্য ওয়েলকাম রাজীব ভট্টাচার্য জিন্দাবাদ রতন চক্রবর্তী জিন্দাবাদ রতন চক্রবর্তী জিন্দাবাদ আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে দলের দলে যোগ দেন আজকে ভারত মাতা কি জয়। মাকে নাম কর্মসূচিতে দলের দলে যোগ দেন দেখবেন মাকে নাম কর্মসূচিতে দলের দলে যোগ দেন রাজীব ভট্টাচার্য মহোদয়ের উদ্যোগে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে দলের দলে যোগ দেন সেটা দাও না না প্রফেসর আমরা আরেকটা জন যাই দাও একজন করে দাও হ্যাঁ হ্যাঁ দেখুন সম্প্রতি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি আহ্বান করেছেন যে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিকে সামনে রেখে এক পেড় মা কি নাম অর্থাৎ মায়ের উদ্দেশ্যে একটা গাছ লাগানো এবং গাছ লাগানো না শুধু সেটাকে পরিচর্যা করা এবং বড় করা এই কথাও উনি উল্লেখ করেছেন। তো তাতে সাড়া দিয়ে আমরা সারা ভারতবর্ষে আমাদের যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রত্যেকেই এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। আমাদের এই রাজ্যেও বিভিন্ন জেলা মন্ডল এবং আমাদের যারা মিনিস্টার এমএলএ-রা রয়েছেন তারাও স্ব স্ব উদ্যোগে এই যে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করছে। আমি একটা লক্ষ্যমাত্রা রেখেছি যে আমাদের যে ন্যাশনাল হাইওয়ে গুলি হচ্ছে, ইতিমধ্যেই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই ত্রিপুরা রাজ্যকে 9টি ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন এবং তার কাজ শুরু হয়েছে। এই ন্যাশনাল হাইওয়ে নির্মাণের ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক পুরনো গাছ সেইগুলিকে কাটতে হয়েছে। তো স্বাভাবিকভাবেই উন্নয়নের ছোঁয়ার জন্য আমরা এই বনকে আমরা গাছকে কাটছি। তার পাশাপাশি যে আমাদের প্রধানমন্ত্রীও বলছেন যে একটা গাছ কাটলে 6টা গাছ আমাদের লাগাতে হবে, সেটা একটা আইনেরও বিধান রয়েছে। তো সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমি সমস্ত কার্যকর্তা সমস্ত বিধায়ক তাদের কাছে অনুরোধ করেছি এই যে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে এই ন্যাশনাল হাইওয়ের পাশে আমাদের বৃক্ষরোপণ করা উচিত এবং বৃক্ষরোপণ নয় শুধু সেগুলিকে পরিচর্যা করা উচিত। গতকালকেও আমি খুয়াই ধলাবিল এলাকায় যেখানে বাইপাস নির্মাণ হয়েছে সেখানেও আমাদের খুয়াই মন্ডল এবং খুয়াই জেলা কমিটির তরফ থেকে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছি এবং আজকে আমরা খয়ারপুর থেকে আমরা আপ টু আমতলী পর্যন্ত যে বাইপাস রয়েছে সেটাতেও গাছ লাগানোর একটা নির্ণয় আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছিলাম। পাশে আমার সম্মানিত বিধায়ক প্রাক্তন মন্ত্রী রতন চক্রবর্তী মহোদয় এখানে উপস্থিত আছেন, সহ সভাধিপতি পশ্চিম জেলা আমাদের প্রকাশ দা, আমাদের মন্ডল সভাপতি সম্পূর্ণ সহযোগিতা এবং খুব অক্লান্ত পরিশ্রম তারা করেছেন। তারাও এই কর্মসূচিতে অংশীদারিত্ব এবং তারাও পণ করেছেন যে না আমরাও এই যে বৃক্ষরোপণ করা হবে তাতে আমরা সক্রিয় ভূমিকা নেওয়া হবে এবং এলাকার বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রধান উপপ্রধান থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিরাও তারাও এই যে আমাদের যে উদ্যোগ এই শুভ উদ্যোগকে স্বাগত জানিয়ে তারাও নিজেরা গাছ লাগানোর জন্য এখানে উপস্থিত হয়েছেন এবং আজকে তার শুরুয়াত হয়েছে। আমাদের লক্ষ্য আমার যেটা লক্ষ্য এবং আমাদের যে লক্ষ্য যে আমরা আমতলী বাইপাস পুরো পর্যন্ত আমরা লাগাবো তার আজকে শুরুয়াত করেছি আমরা স্বল্প পরিসরে এবং বাই দিস টাইম আমরা সেই গাছগুলি আমতলী পর্যন্ত আমরা লাগিয়ে দেব। এটা তো অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার। আপনারা দেখেছেন গত পরশুদিন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি একটা বিবৃতি করেছেন যে নেশার সঙ্গে যারা জড়িত তারা যেই হোক তারা এই রাজ্যের শত্রু, দেশের শত্রু, আমাদের সমাজের শত্রু, সে যেই হোক না কেন তাদেরকে
উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা আমাদের রাজ্য প্রশাসন করবে এবং জিরো টলারেন্স, আমরা চাই জিরো টলারেন্সের মাধ্যমে এই রাজ্যের এই যে আমাদের নেশার কবল, কারণ আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে আগামী প্রজন্ম ধ্বংসের পথে চলে যাচ্ছে, তাদেরকে রক্ষা করতে হবে। এবং সেই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্টতার সহিত গত পরশুদিন ওনার বক্তব্য পেশ করেছেন। আমি সাধুবাদ জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং প্রশাসনকে সম্পূর্ণ জিরো টলারেন্সে কাজ করার জন্য উনি নির্দেশ দিয়েছেন। আর আপনি যেই প্রসঙ্গটা বলেছেন যে এই দিক দিয়ে হয়তো ট্রানজিট রোড ব্যবহার করেন, বাইপাসকে ব্যবহার করেন, নিশ্চয়ই সময় সময় আপনারা দেখছেন সময় সময় পুলিশ তার ব্যবস্থাও নিচ্ছে এবং যারা দোষী তাদেরকে রেহাই করা হবে না, তাদের ব্যবস্থা কিন্তু বিশালগড় সেন্ট্রাল জেল অপেক্ষা করছে। আমরা চাই এই রাজ্যের সার্বিক উন্নয়ন হোক। আমরা ভারতীয় জনতা পার্টি সরকার, আমরা বারবার মুখ্যমন্ত্রী বলছেন, দেশের প্রধানমন্ত্রী বলছেন, আমার বিধায়করা বলছেন যে আমরা সমাজকে পরিবর্তন করতে চাই। এই যে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি, সমাজের ভারসাম্য রক্ষা, পরিবেশকে রক্ষা করা, তার জন্য ভারতীয় জনতা পার্টি উদ্যোগ নিয়েছে। আমরা তো ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা তো আমাদের জনপ্রতিনিধি আছে, আমরা লেবার লাগিয়ে অমুক লাগিয়ে সমুক লাগিয়ে আমরা গাছ লাগিয়ে শেষ করে দিতে পারি। রাজ্যের মুখ্যমন্ত্রী একটা অর্ডার পাস করলো যে সমস্ত জায়গায় গাছ লাগাতে হবে, লেবার দিয়ে সমস্ত ফরেস্ট ডিপার্টমেন্ট গাছ লাগাতে পারে। কিন্তু আমরা চাই যে সমাজকে পরিবর্তন করা হোক, সমাজকে জাগ্রত করতে হবে। যারা গাছটা লাগালো, আজকে অনেক মহিলারা মিলে আজকে উদ্যোগ নিয়েছে, এখানে গাছ লাগিয়েছে, তাদেরকে জিজ্ঞেস করেছি, এখানে ফলের গাছও লাগিয়েছে। তো জিজ্ঞেস করলাম এই ফল কে খাবে, তো ওনারা বললেন যে না আমরাও খেয়ে যাব। তো আজকে যখন আমি গর্ববোধ করবো যেমন আমার মায়ের নামে এখানে একটা গাছ লাগিয়েছি, আমিও যখন আমার আগামী প্রজন্মকে নিয়ে আমি যখন এদিকে আসব, তখন আমি বলবো যে না এই গাছটা আমি লাগিয়েছিলাম, এটার দায়বদ্ধতা আমার, এইটার অ্যাকাউন্টেবিলিটি আমার। তো এই যে পরিবেশ এবং আমাদের সমাজকে পরিবর্তনের কথা বলা হচ্ছে এবং যারা যারা তার সঙ্গে জড়িত, নিশ্চয়ই প্রশাসন